আচ্ছা আচ্ছা, দেখো আমি আগের দিন আমি একটুখানি ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাই কয়েকটা জিনিস। এখানে যতজন আছো সবাই প্রত্যেকে দেখো, এই সেকশনটা তোমাদের নাও হতে পারে, তবু আমি বলে দিই আজকে গুরুত্বপূর্ণ সেশন এটা। প্লাস কয়েকটা স্টেপ আমরা আজকে যেগুলো দেখবো, খুব ছোট ছোট মাইনার জিনিস, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো নাম্বার ওয়ান, প্রথমে দেখো আমি আজকে যেটা তোমাদের দেখাতে স্টার্ট করবো আর কি, সেটা হলো দেখো আমরা হোম ট্যাব শিখে নিয়েছি। হোম ট্যাবের মধ্যে যা আছে, ইনসার্ট অলমোস্ট ডান, ডিজাইন ডিজাইন অলমোস্ট ডান। ডিজাইনের মধ্যে, আচ্ছা ডিজাইনের মধ্যে আমি একটা জিনিস একটুখানি দেখিয়ে দিই। ধরো ডিজাইনের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি। সাপোজ আই হ্যাভ গট 20 প্যারাগ্রাফ ইজ লাইক 10 or 55. 10 and 5, ধরো আমি একটা প্যারাগ্রাফ নিলাম। এবার একটা প্যারাগ্রাফ নিলাম এবং এটাকে জাস্টিফাই মোড করলাম কন্ট্রোল জে মেরে। জাস্টিফাই মিনস, দেখো হোম ট্যাবের মধ্যে আছে এইটা হচ্ছে জাস্টিফাই, ঠিক আছে? সেন্টার ট্যাব জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে দুদিকটা সমান, এই দেখো দুদিকটা সমান। এবার ধরো আমি এই পোর্শনটুকু একটু বর্ডার আপ করতে চাই, কি করব? জাস্ট লাইক আমি এই ডিজাইন ট্যাবের মধ্যে আসবো, এসে আচ্ছা ওয়াটারমার্কস অলরেডি আমরা দেখে নিয়েছি। জাস্ট পেজ বর্ডারে আসবো, এখান থেকে বর্ডারসে আসবো, বর্ডারসে এসে বক্স চুজ করব। বিভিন্ন ডিজাইনের বক্স আছে, দেখো আমি এই পার্টটা সেকশনটা স্টার্ট করলাম আর কি করলাম, ওকে মেরে দিলাম। তাহলে দেখো যে যতটুকু সেকশনস আমি চুজ করেছিলাম ততটুকু সেকশনস কি হয়েছে, এটা বর্ডার আপ হয়ে গেছে। এবার তুমি ধরো এখান থেকে ডিলিট করতে থাকছো লাইন, তাহলে কি হবে দেখো বক্সটা অটোমেটিক্যালি ছোট হতে থাকবে। বক্সটা অটোমেটিক্যালি কি হচ্ছে, ছোট হতে থাকছে। তাহলে আমি যতটুকু এরিয়াকে বর্ডার আপ করতে চাই ততটুকু এরিয়া অলরেডি বর্ডার আপ হয়ে যাবে। এটা হচ্ছে পেজ বর্ডারে একটা ওয়ান অফ দা সেকশন। আর পেজ বর্ডারে এন্টায়ার পেজ বর্ডার দিতে গেলে জাস্ট বক্স ক্লিক আপ করো, ট্রিগার যে কোনো একটা লাইন তুমি চুজ করতে পারো, ধরো এরকম লাইন বা ডাবল পেসিং লাইন। এটাকে দিয়ে আমি কি করলাম, টোটাল এন্টার পেজটা বর্ডার আপ হয়ে গেছে। 100 টাকা আছে, বুঝে গেছে? আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। ধরো এই সেকশনটাকে তুমি কালারফুল করতে চাইছো বা পুরোটা সেকশনটাকে কালার দিতে চাইছো, দেন সেখানেও পেজ বর্ডারে আসবে, শেডিং এ আসবে, শেডিং এসে নো কালার আছে, এখানে যে কোনো কালার চুজ করতে পারো। মেবি ধরো আমি এটা একটুখানি ইয়েলো টাইপ কালার দিচ্ছি, ওকে মারলাম। দেখো প্যারাগ্রাফটা শুধুমাত্র এই সেকশনটা হয়ে গেছে তোমার কালারফুল। এটা ডিজাইন ট্যাবে আছে, এটা আছে কোথায়, ডিজাইন ট্যাবে। তুমি পেজটার মধ্যে ওয়াটারমার্ক ইউজ করতে পারো, ওয়াটারমার্ক যে কোনো জিনিস হতে পারে। মেবি এটা যেমন আছে কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল বাই ডিফল্ট দেখো এখানটা হয়ে আছে, কনফিডেন্সিয়ালটা বাই ডিফল্ট হয়ে আছে। এবার তুমি কাস্টমস ওয়াটারমার্কে ঢুকতে পারো, এই কনফিডেন্সিয়াল লেটারটাকে চেঞ্জ করতে পারো, টেক্সটটাকে। ধরো আমি দিলাম এটা নবপ্রভাত দিলাম, NABO, আমি যেমন আগের দিন লিখে দিয়েছিলাম ওয়াটারমার্কসে নবপ্রভাত, ঠিক আছে? আচ্ছা, সেমি ট্রান্সপারেন্টটাকে হাটিয়ে দিলে ট্রান্সপারেন্ট মোড যেটা থাকে আর সেমি ট্রান্সপারেন্ট দুটো আলাদা সিস্টেম। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, জিনিসটা থাকবে স্বচ্ছ। আর সেমি ট্রান্সপারেন্ট মোডটাকে যদি আমি চেক আউট করে দিই এবং ওকে মারি, তাহলে কি হবে, এটা একটু ডিপ হয়ে গেল, এটা একটু কি হয়ে যাবে, ডিপ হয়ে যাবে। আমি এটা আরো ভালো বুঝতে পারবো যখন কন্ট্রোল পি পেজ লেআউটের মধ্যে যাব। দেখো নবপ্রভাতটা কিরকম স্ট্রিক্টলি কি হয়ে আছে, পেজের মধ্যে দেওয়া আছে, তাই তো? পেজের মধ্যে ফুটে উঠেছে। তো এটা একটু ডিপলি করার জন্য। আর যদি না ডিপ দিতে চাও, অ্যাজ ইউজুয়াল ডিপ দেওয়ার নিয়ম নেই, তাই তুমি সেমি ট্রান্সপারেন্টটাকে সবসময় চেকিং করে রেখে দেবে, ওকে মারবে, একটু হালকা হয়ে থাকবে যাতে লেখাটা স্পষ্ট বোঝা যায়। আর যদি এটা আমি ডিপ করে দিই, এটা কি বলতো, প্রিন্ট নেওয়ার পর বড্ড ক্যাটক্যাটে লাগে, এখান থেকে এই জিনিসগুলো পড়া যায় না। এনিওয়ে, তো ওয়াটারমার্ক বোঝা গেল, যে কোনো ছবিও দিতে পারো, কাস্টমস ওয়াটারমার্কসে যাবে, এখান থেকে পিকচার চুজ করবে, সিলেক্ট আ পিকচার, যে কোনো পিকচার চুজ করতে পারো। ধরো আমি বিং ইমেজ থেকে চুজ করলাম অ্যাপেল,
লোগো সার্চ করলাম, এন্টার মারলাম, ইউ ক্যান সি অ্যাপেলের লোগো চলে এসছে। আমি যে কোনো একটাকে নিতে পারি এখান থেকে। ধরো আমি চুজ করছি লাইক এটাকে চুজ করছি, ইনসার্ট মারলাম, মারার সঙ্গে সঙ্গে দেখো ওখানে ওটা লোড নিয়ে নিয়েছে এবং অটো ওয়াশ আউট স্কেলটা অটোমেটিক জোনে আছে। তুমি 500% করতে পারো, 200% করতে পারো, 100% করতে পারো, বা 50%, 150% বা 50%। এই জিনিসটা কি আমি একটুখানি বলে দিই। আগে অটো মোডে দেখো ভালো করে জিনিসটা, যেটা লক্ষ্য করো অটো মোডে যেটা হচ্ছে সেটা হচ্ছে অটো মোড করলে আমি যদি অটো মোডে অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে পেজটার যেরকম সাইজ ছিল, অর্থাৎ যে আমাদের লেখাটার যেরকম সাইজ ছিল বাই ডিফল্ট সেটা নিয়েছে। বুঝতে পারা যাচ্ছে? আমি যদি ওয়াটার মার্কসটাকে সেমি ট্রান্সপারেন্ট করি তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? আর যদি ধরো আমি এটাকে বাই ডিফল্ট 50% করি, অর্থাৎ পেজটা যা তার থেকে ছোট হয়ে যাবে, অনেকটা পেজটা যা তার থেকে ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছো? পেজটা যা তার থেকে ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমি ওয়াটারমার্কসে যাব, কাস্টম ওয়াটারমার্কসে ঢুকবো, এখান থেকে পিকচার সিলেক্ট করব, বিং পিকচার আমি ধরো সাপোজ পাখিদের ছবি দিতে চাইছি, অল বার্ডস কমিউনিটির মধ্যে ধরো এই ছবিটা আমি দিতে চাইছি ব্যাকগ্রাউন্ডে। ইনসার্ট করলাম, পিকচারটা এলো, এখানে আমি স্কেলটাকে চেঞ্জ করে দিলাম 50%, ওকে মারলাম। দেখো একদম ছোট্ট মতো হয়ে আছে এইটুখানি অংশে। বুঝতে পেরেছো? মানে এই যে পেজটা তার 50% অংশের মধ্যে ওই এটা নিয়ে রেখে দিয়েছে। আমি যদি এটা প্রিন্ট অপশনে যাই, প্রিন্ট প্রিভিউ, তাহলে তুমি ভালো করে লক্ষ্য করতে পারবে সেকেন্ড পেজে বিশেষ করে এইখানটা ছোট্ট অংশ করে কিন্তু কি হয়েছে, আমার ছবিটা নিয়ে রেখে দিয়েছে। আর যদি এটা অটো করি, অটো করলে কি হবে, ও পুরো এতটা সেকশন নিয়ে নেবে, অর্থাৎ এইখান থেকে এই সেকশনটা নিয়ে নেবে। তোমরা সবাই মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছ? আমি যে পয়েন্টারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এবার এটা হয়ে গেল তোমার, আমি বললাম ওয়াটারমার্কস পেজ কালার যে কোনো পেজ কালার নিতে পারো। পেজের তো বিভিন্ন রকম কালার আছে, আমি ধরো হালকা ইয়েলোস টাইপের পেজ কালারের মধ্যে এরকম টাইপের একটা করেছি। আচ্ছা মাইন্ড ইট, একটা কথা বললি, যে ছবির ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ড আছে, তার কিন্তু দেখতে এরকম লাগবে ওয়াটারমার্কস দিলে। আর যে ছবির ধরো ব্যাকগ্রাউন্ড, আমি ধরো একটা ওয়াটারমার্কস দিচ্ছি যার ধরো সবাই মিউট করে রাখবে প্লিজ, যখন কথা বলার প্রয়োজন হবে তখন লিখবে। ধরো আমি দিচ্ছি BIRDS বার্ডস PNG। আমি আগের দিন PNG বলছিলাম যে গ্রাফিক্স PNG ডট PNG কিসের জন্য ব্যবহৃত হয়। বার্ডস PNG সার্চ করলাম, দেখো এগুলো ব্যাকগ্রাউন্ড লেস, PNG মিনস ব্যাকগ্রাউন্ড লেস, ঠিক আছে? এটাই ধরে নিচ্ছি, ইনসার্ট মারলাম, এবং এটাকে আমি দিলাম অটো, ওকে। দেখো ভালো করে লক্ষ্য করো, শুধুমাত্র পাখিটুকুই কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আসেনি। বুঝতে পারা গেছে? দেখো ভালো করে লক্ষ্য করো, আমি যখন প্রিন্টে আসবো, প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি, পাখিটার ছবি দেখতে পাচ্ছ শুধুমাত্র উইদাউট ব্যাকগ্রাউন্ড। আবার বলি, ছবির অনেক রকম কোয়ালিটি হয়, আমি দেখাচ্ছি ওটা, তুমি যেটা বললে আমি দেখাচ্ছি তাকে। আরেকবার দেখো, আমি কাস্টম ওয়াটারমার্কস ইউজ করতে পারি, কাস্টম ওয়াটারমার্কসে এলাম, কাস্টম ওয়াটারমার্কস এসে আমি এটা নো ওয়াটারমার্কস, আর এটা হচ্ছে পিকচার সিলেক্ট করার জন্য। এবার সিলেক্ট পিকচারটা আমি মেরেছি, দেখো এখানে তিনটা অপশন পাবে, একটা হচ্ছে ফাইল থেকে, একটা দেখো প্রথমটা হচ্ছে ফ্রম ফাইল মানে হচ্ছে তোমার কম্পিউটারে তোমার কোনো ছবি যদি থাকে তুমি সেই ড্রাইভ পার্টিকুলারলি ইউজ করে সেখান থেকে নিতে পারো। যেহেতু আমার কম্পিউটারটা ফরম্যাট বানিয়েছি নতুন একদম হার্ড ডিস্ক, কোনো ছবি টবি কিচ্ছু নেই, সো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি না। আমি দেখাবো কোথেকে, আমি দেখাবো তোমাদের নেট থেকে ডাইরেক্ট। বিং সার্চ ইঞ্জিন ইউজ করে, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন,
বিং হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। বিং আগে আলাদা ছিল, বলে রাখি বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। কি বললাম? বিং ওয়ান অফ দ্য সার্চ ইঞ্জিন লাইক গুগল। গুগল যেমন তোমরা গুগলিং করো বা গুগল ক্রোমের যে সার্চ সার্চ জোনটা আছে যেখানে তোমরা সার্চ করো, গুগল একটা সার্চ ইঞ্জিন, বিংও একটা সার্চ ইঞ্জিন, এরকম ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, আরো বিভিন্ন রকম সার্চ ইঞ্জিন আছে। যখন তোমরা সার্চ ইঞ্জিন নিয়ে পড়বো, আমি সার্চ ইঞ্জিন আসবো, তখন সেই চ্যাপ্টারে দেখাবো। তো বিং সার্চ ইঞ্জিন আমি কি সার্চ করছি? আমি লিখছি অ্যাপেল। ধরো অ্যাপেলের ছবি দিয়ে দিয়েছি, অ্যাপেল এপিপি এলি অ্যাপেল, পিএনজি লিখলাম, পিএনজি। ঠিক আছে, পিএনজি এন্টার মারলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখো অ্যাপেলের ওরা পিএনজি ফরমেশন দেবে। পিএনজি মানে হচ্ছে যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যে ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, অর্থাৎ শুধুমাত্র সেই ইমেজটুকু থাকবে। ঠিক আছে, তাহলে আমি একটা অ্যাপেলের ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি, ধরো অ্যাজ লাইক এইটাকে নিয়ে নিচ্ছি, ইনসার্ট মারলাম। ইনসার্ট মারার সঙ্গে সঙ্গে দেখো স্কেল দেখাবে একটু লো, কারণ নেট থেকে ওটা ডাইরেক্ট ডাউনলোড হয়ে আসবে, তো তাই লোড নিতে দেরি হয়। এনিওয়ে এসে গেছে। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে অটো অপশন পাবে, 500% পাবে। 500 মানে হচ্ছে ছবিটা এক্সপ্যান্ড হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। 200%, 150%, 100%, 50% মানে আরো ছোট হয়ে যাবে। আর অটো রাখলে পেজের অ্যাকর্ডিং টু লেখার অনুযায়ী ও নিয়ে নেবে। তাহলে আমি অটোতে রাখলাম, ওকে মারলাম। মারার সঙ্গে সঙ্গে দেখো অ্যাপেলের যে সাইজটা অটোমেটিক মোডে নিয়েছে, অর্থাৎ অ্যাপেলের যে সাইজটা আর লেখা যে সাইজ সেই অনুযায়ী নিয়েছে। এটাকে যদি আমি স্কেল ছোট করে দিতাম তাহলে 100% করতে পারতাম বা 50% করতে পারতাম। একটা একটা জিনিস লক্ষ্য করো, এই লেখাটার পেছনে কিন্তু যায়। ঠিক আছে, এটা যদি আমি স্ক্রিনশট নিই, এই প্রিন্ট নিই, প্রিন্ট নিলে এরকম বেরোবে জিনিসটা। বুঝতে পারা যাচ্ছে? ক্লিয়ার সবার কাছে? এইটুখানি ক্লিয়ার সবার কাছে? ওকে, আমরা নেক্সট স্টেপে আসছি। দেখো আজকে আজকে ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড ক্লাস হবে, তো খুব গুরুত্ব সহকারে শোনো কয়েকটা জিনিস আর দেখতে থাকো। যে জায়গাটা বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করবে, যে জায়গাটা বুঝতে পারবে না। এটা গেল ডিজাইন ফরম্যাট। ডিজাইনের পর আমরা লেআউটে আসছি। লেআউটে কিছু নেই, লেআউটে যে যে পোর্শনস গুলো একটুখানি সঙ্গে অভিজ্ঞতা থাকা দরকার, সেটার জন্য হচ্ছে প্রথমত মার্জিন। মার্জিনটা দেখো, বাই ডিফল্ট কম্পিউটার মার্জিন ছেড়ে রাখা হচ্ছে 2.5 সেন্টিমিটার, অলমোস্ট 1 ইঞ্চি করে। অর্থাৎ এই দিক থেকে টপ থেকে এইখান থেকে এই পোর্শনটা 1 ইঞ্চি, এইখান থেকে এই পোর্শনটা 1 ইঞ্চি, এইখান থেকে এই পোর্শনটা 1 ইঞ্চি, আর এই শেষ থেকে শেষের যে স্কেল থেকে এই পোর্শনটা হচ্ছে 1 ইঞ্চি। এটা হচ্ছে নর্মাল। কি বললাম? নর্মালে বাই ডিফল্ট 1 ইঞ্চি অথবা 2.54 সেন্টিমিটার করে ছাড়া থাকে। এখন টপ, লেফট, বটম, রাইট সবেতেই একই ছাড়া থাকে। এবার যদি আমি ন্যারো করি, ভালো করে লক্ষ্য করো জিনিসটা কি হচ্ছে। আমি ন্যারো করলাম, ন্যারো করলে দেখো এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, রাইট টার্ন থেকে এতটুকু ছাড়লো, ওপর থেকে এতটুকু ছাড়লো, নিচে থেকে এই এই দিক থেকে বাঁ দিক থেকে লেফট থেকেও এতটুকু ছাড়লো, আর ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ নিচে থেকেও দেখো এইখান থেকে এই বর্ডারটা এইটুখানি ছেড়েছে। আচ্ছা বলে রাখি, বর্ডারটা লক্ষ্য করবে, হ্যাঁ এই বর্ডারটা হচ্ছে মেন জিনিস। এই বর্ডারটা যেহেতু একটা পেজের ভারসাম্যকে বোঝাচ্ছে, অর্থাৎ পেজটার পুরো টোটাল ক্যাপাসিটিটা এই বর্ডারটা দিয়ে বুঝিয়েছে। অর্থাৎ এই বর্ডারটা থেকে পেজের যে যতটুকু স্প্যান, সেটা হচ্ছে মার্জিন। ন্যারো মার্জিন আছে, মডারেট মার্জিন আছে, ওয়াইড মার্জিন আছে। ওয়াইড মার্জিন করলে ছোট হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো কি হচ্ছে, ওয়াইড মার্জিন যখনই করব আমার লেখাটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারা গেছে? এবার আমি কি করছি, মিরর মার্জিন করতে পারি। ঠিক আছে, মিরর মার্জিন কিছুই নয়, এটা এটা ডবল কালামের ক্ষেত্রে ইউজ হয়, আমি দেখাবো নেক্সট স্টেপে। নর্মাল মার্জিন রাখলাম আমি। ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন পোর্ট্রেট হতে পারে, ল্যান্ডস্কেপ হতে পারে। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে একটা A4 সাইজ পেজকে যদি তুমি লম্বালম্বি না রেখে, অর্থাৎ ভার্টিক্যালি না রেখে হরাইজন্টালি স্প্যানে রাখো, দেন কি হয়ে যাবে, ছবিটা অনেকটা এরকম হয়ে যাবে, ছবিটা অনেকটা এরকম হয়ে যাবে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার এই পর্যন্ত? এটা সবাই জানো অলমোস্ট। আমি এটাকে 100% করে নিই। ওকে, নেক্সট। স্যার হ্যাঁ স্যার ইনসার্টটা জানা একবার গেলাম। ইনসার্টে গিয়েছে আমি লেআউটটাকে আমি আগে চেঞ্জ করি, ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট করি। হ্যাঁ ইনসার্টে গেলাম। স্যার ইনসার্টে গিয়ে এই যে বুকমার্ক আছে সেটা কথা বলেন, বুকমার্ক আর ক্রস রেফারেন্সটা তো বহুবার দেখিয়ে দিয়েছি আমি, বহুবার দেখিয়ে দিয়েছি। বুকমার্ক আর ক্রস রেফারেন্সটা বহুবার দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি এন্ডে দেখে দেওয়ার চেষ্টা করছি, তুমি বললে।
অসুবিধা নেই, আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি। আগে দেখো যেখানটা করছি সেখানটা দেখো, মন দিয়ে বোঝার চেষ্টা করো, তারপর আমি ওটাতে আসছি। আচ্ছা, এরপর দেখো পেজ সেট আপের মধ্যে কি আছে, সাইজ, লেটার আছে, বিভিন্ন রকম সাইজ, লিগাল সাইজ, A3 আছে, A4 আছে, A4 এর হাফ আবার A5। ইউজুয়ালি আমরা কি ইউজ করি, A4 ইউজ করি, আর লেটারটা ইউজ করি। লেটারটা একটু এই দিকটা স্প্যান বড় হয়ে যায় আর এই দিকটা নিচের দিকটা ছোট হয়ে যায়, বুঝতে পারা গেছে? সাইজটা A4 করে নেবে। অ্যাকচুয়ালি লেখার আগে সাইজটা এখানে এসে লেআউটে এসে A4 করে নিতে হয়। অনেক সময় কি হয়, বাই ডিফল্ট লেটার হয়ে থাকে। কি বললাম, বাই ডিফল্ট লেটার হয়ে থাকে। ক্লিয়ার এই পর্যন্ত? সকলের ক্লিয়ার? নেক্সট নেক্সট আসছি, দেখো আজকে যেহেতু ওয়ার্ডটা আমি একটুখানি শেষ করার মুডে আছি, শেষ হবে না কারণ কয়েকটা জিনিস দেখানোর আছে। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, আমি পরের সেকশন আসছি কালাম। কালামটা কি? কালাম হচ্ছে এই রো অনুযায়ী ভাগ করতে পারি, আমি লেখা দুটোকে ভাগ করে নিতে পারি। যেমন দুটো পিসে আমি করতে পারি, তিনটে পিসে করতে পারি। লেফটের দিকে একটুখানি অংশ কেটে বাদ বাকিটা বেশিটা রাইটের দিকে থাকবে, বা রাইটে একটুখানি কেটে বেশিটা বাঁ দিকে থাকবে, এরকম করা যায়। অথবা মোর কালামসে গিয়ে আমি কাস্টমস কলামে আসতে পারি। কাস্টমস কলামে দেখো এখানটা আমি যত খুশি কালাম বাড়াতে পারি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যত খুশিতে কাটতে পারি। দেখবো আমি একটা চেষ্টা করি। নেক্সট কালামে আসবো, দেখো কি হয়, দুটোতে ভাগ করে দিলাম, লেখাটা এরকম ভাবে কেটে গেল, অর্থাৎ দুটো পার্টে কেটে গেল, বুঝতে পারা গেছে? এখান থেকে এইটা দেখবে খবর কাগজে এরকম কাটা কাটা অবস্থায় থাকে, ঠিক আছে? ছোট 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 নিউজ লেখা থাকে, এরকম কাটা কাটা অবস্থায় থাকে। সবাই দেখেছো নিশ্চয়ই, কালাম ওয়াইজ লেখা থাকে, বোঝা গেল? আরেকবার বলি, কালাম আমি ধরো তিনটেতে ভাগ করব, তাহলে তিনটে এরকম ছোট ছোট কালাম হয়ে যাবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সকলের? ব্রেক্স, ব্রেক্স তো আমি বলে দিয়েছি, কোনো পেজ ভাঙতে গেলে কি করতে হবে, কন্ট্রোল এন্টার মারলে কি হবে, ভেঙে দিয়ে পরের পেজে ঢুকবে। আর এ দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, যখন আমি ব্রেক্স নেবো এখান থেকে আরেকটা পেজে যাব, ব্রেক্স নিলে পেজ ব্রেক্স একটা পেজে চলে এলো, অর্থাৎ কি ওই পেজটা ছেড়ে দিয়ে পরের পেজে চলে এসেছে। আমি আগের বারে বলেছিলাম এই শর্টকাট কিটা, ঠিক আছে? এই পেজটা ছেড়ে দিয়ে জাস্ট পরের পেজে আসবে, এই পেজটা ছেড়ে দিয়ে জাস্ট পরের পেজে আসবে, কন্ট্রোল এন্টার মারলেও একই জিনিসটা হয়, বোঝা গেল? বোঝা গেল না যায়নি? ধরো এই পেজটা আমি ছাড়তে চাইছি, কি করব, কন্ট্রোল এন্টার, কি করব, কন্ট্রোল এন্টার, ও কি হবে, পরের পেজটা ছেড়ে দেবে। আচ্ছা, এরপর দেখো একটা আছে লাইন্স নাম্বার, ভালো করে লক্ষ্য করো, লাইন্স নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সবাই? লাইন্স নাম্বারটা কি, কতগুলো লাইন আছে গোনার জন্য বা এরকম পরপর নাম্বার দেওয়ার জন্য আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, লাইন নাম্বারে ক্লিক করলাম, কন্টিনিউ করতে পারি, রিসার্চ অর ইচ পেজ করতে পারি। আমি কি করলাম, কন্টিনিউয়াস লাইন স্পেসিং করলাম। দেখো ভালো করে লক্ষ্য করো, 1 থেকে 10 পর্যন্ত গেছে, আবার একটা ছাড় হয়েছে, 11 থেকে 12 15 গেছে, এরকম ভাবে কতগুলো লাইন স্পেস আছে। ধরো আমি এইখান থেকে এই পর্যন্ত নিতে চাইছি না, লাইন স্পেসে যাব, কি করব, এই যে সারপ্রেস ফর দ্য কারেন্ট প্যারাগ্রাফস। আরেকবার বলি, ভালো করে লক্ষ্য করো, এখান থেকে 1 2 3 4 করে লাইন হয়েছে, তো আমি এই 11 12 13 14 15 এই লাইনটা রাখতে চাইছি না, অর্থাৎ এই স্পেসটা থাকবে না, ঠিক আছে? এটা 10 এর আন্ডারেই থাকবে। কি বললাম, এটা 10 নম্বর লাইনের আন্ডারেই থাকবে, তাহলে এটাকে আমার সাবস্প্রেস করতে হবে, ঠিক আছে? তো 10 এর পর তাহলে কি হবে, এখান থেকে কি হয়ে যাবে, 11 আরম্ভ হবে, বোঝা গেল কি বললাম? তার জন্য কি করব, আমি যতটুকু অংশ আমাকে সারপ্রেস করতে হবে সেটাকে আমি সিলেক্ট করলাম, করে আবার লাইন নাম্বারে যাব, গিয়ে কি করব, সারপ্রেসড কারেন্ট প্যারাগ্রাফে মারলাম, মারার সঙ্গে সঙ্গে দেখো কি হলো, 10 থেকে চলে এলো, 10 থেকে চলে এলো একদম 11তে। বোঝা গেছে এটা? বলো, না বুঝতে পারলে আমাকে আরেকবার বলো। সকলের বোঝা গেছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অতিথি বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ এখানে স্যার। যারা যারা আছে আমি একটু দেখে নিই। প্রিয়া বুঝতে পারা যাচ্ছে জিনিসটা? তোমার নাম কি? সঞ্চয়িতা, ভালো নাম। সঞ্চয়িতা বুঝতে পারা যাচ্ছে?
কোথায় গেছে জানি না, এনিওয়ে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো দেখো তাহলে এইখান থেকে এইটা আমি কি করলাম, জাস্ট সারফেস্ট করে দিলাম। সারফেস্টে কিভাবে করলাম, এইটাতে সিলেক্ট করলাম, বা যতটুকু অংশ ধরো এই 12 আর 13টা তুমি চাইছো, তাহলে এই দুটো লাইনকে আমি সিলেক্ট করলাম, করে লাইন নাম্বারে যাব, গিয়ে সারফেস ফর কারেন্ট প্যারাগ্রাফ, ও সরি এই পুরো প্যারাগ্রাফটাই নেব। সারফেস মানে পুরো প্যারাগ্রাফটা নেব, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? বলো এই পর্যন্ত হ্যাঁ ক্লিয়ার? স্যার। আচ্ছা, এবার একটা হ্যাঁ জিনিস ভালো স্যার। করে লক্ষ্য করো, আমি এটাকে তুলে দিচ্ছি, আগের কোশ্চেনে ফিরিয়ে নিয়ে এলাম, এবং এটাকে আমি কি করলাম, এটাকে আমি জাস্টিফাই মোড থেকে আরম্ভ করে এটাকে আমি হোমে নিয়ে এসে এটাকে আমি কি করলাম, লেফট অ্যালাইন করলাম। লেফট অ্যালাইন করে এখানটা আমি স্পেস দিলাম। একটা জিনিস লক্ষ্য করো, কোথায় ছিলাম আমি, লেআউটে, হাইফেনেশন। এবার দেখো পরের সেকশন হচ্ছে হাইফেনেশন। হাইফেনেশনটা কি, একটা আছে নান, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে, আমি যদি অটোমেটিক করি হাইফেনেশন, তাহলে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো কি হলো, জিনিসটা চেঞ্জটা কি হলো। আমি একটুখানি জুম ইন করি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। দেখো এই যে ডকুমেন্টস লেখাটা কি হয়েছে দেখেছো, কি হয়েছে বলো তো? স্যার কিছুটা ওপর লাইন কিছুটা নিচুর লাইনে হয়ে গেছে। এক্স্যাক্টলি, একটা হাইফেন দেওয়া হয়ে গেছে, তাই তো? অটোমেটিক্যালি একটা হাইফেন দেওয়া গেছে। এরকম হতেই পারে, লেখার একদিকটা এইখানটা থাকে, একদিকটা এইখানটা থাকে। এইটা যাতে না হয় তার জন্য আমরা কি করি বলতো, এইটাকে সবসময় হাইফেনেশনটাকে সবসময় অফ করে রেখে দিই, অর্থাৎ নান করে রেখে দিই। তাহলে যেটা হয় সেটা হলো ওই ডকুমেন্ট লেখাটা দেখো এইখান থেকে সরে গিয়ে নিচের দিকে চলে এসছে, বাট হাফ পোর্শন এখানে আর হাফ পোর্শন ওখানে থাকেনি। বুঝতে পেরেছো? অনেক সময় তোমাদের এইটা অন থাকে না, অফ থাকে না, নান থাকে না, অটোমেটিক করা থাকে। তো তোমাদের হাইফেনেশন অপশনটাকে গিয়ে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ স্যার। ইনটেন্ট। ইনডেন্ট মানে হচ্ছে ফার্স্ট ইন্ডেনশন, সেকেন্ড ইন্ডেনশন বলা হয়। ইন্ডেনশনস থেকে ইনডেন্ট কথাটা এসেছে। ইনডেন্ট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্যাব বলতে পারো। অর্থাৎ আমি যে এখান থেকে ফার্স্ট আমার তুমি কোনোদিন যদি ক্যাটালগ কার্ড দেখে থাকো, দেখবে না তোমরা কি, কারণ লাইব্রেরিতে ঢোকো না অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, যেখানে আমি ছিলাম সেটা হলো, ধরো ফার্স্ট ইন্ডেনশন এইটা, তাহলে সেকেন্ড ইন্ডেনশন নিশ্চয়ই এই ট্যাবটার পরে হবে। তাহলে আমি যদি দেখো সেকেন্ড ইন্ডেনশন করি, এবার ইন্ডেন্টকে মারার জন্য আমি কি করতে পারি, যে কোনো একটা সেকশনস গুলোকে আমি এই যে ইন্ডেনশনটাকে এটাকে পুরো একটা কপি করলাম, ঠিক আছে? তাহলে এটাকে কন্ট্রোল জে মেরে দিই, তাহলে ভালো হবে, সোজা হয়ে যাবে। কন্ট্রোল জে, এই যে মানে জাস্টিফাই করলাম। এবার ধরো ইন্ডেন্টে গিয়ে আমি এটাকে 0.0 সেন্টিমিটার হয়ে আছে, দেখো লেফট রাইট বিফোর আফটার 8 pt হয়ে আছে, তাই তো? আফটার 8 pt হয়ে আছে। ভালো করে লক্ষ্য করছো এটা, জিনিসটা কি? এটাকে যদি আমি বাড়াই কি হবে দেখো, জিনিসটা কি হবে দেখো, ডান দিক থেকে কমছে, লেফট দিক থেকে, আবার রাইট দিক থেকেও কমছে, নিচে। এটা হচ্ছে বিফোর, ও ওপরে নিচে কমবে, ঠিক আছে? আর এটা হচ্ছে রাইটের দিকে যাবে, এটা হচ্ছে লেফট, নিচে থেকে ওপরের দিকে উঠবে, নিচের স্পেসটা বাড়তে থাকছে, দেখেছো? নিচের স্পেসটা বাড়তে থাকছে। অর্থাৎ একটা প্যারাগ্রাফ, ধরো এই প্যারাগ্রাফটা তুমি লিখছো, আমি একটু ছোট করি তাহলে বুঝতে পারবে জিনিসটা। আমি একটু ছোট করি তাহলে জিনিসটা বুঝতে পারবে। ধরো এই প্যারাগ্রাফটাকে তুমি একটু ছোট বড় করতে চাইছো, তাহলে এটাকে এদিক এদিক ছিল কিরকম ছিল, হচ্ছে এরকম ছিল, আমি সেটাকে কি করলাম, এটাকে বড় করলাম, এদিকটা নিয়ে এলাম, একটু কুঞ্চিত করে দিলাম জিনিসটাকে। আবার ধরো ওপর থেকে, ওপরে একটা ছবি দিতে চাইছো তুমি, তাহলে ওপরটা একটুখানি ফাঁকা রেখে দিলাম আমি, জাস্ট ওপরটা একটা ছবি দেবো বলে। বুঝতে পারা গেছে? এইভাবে প্যারাগ্রাফকে ছোট বড় করা যায়। প্যারাগ্রাফ স্পেসিং, এই পার্টটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। সকলের ক্লিয়ার তো? লেআউট আর কিছু নেই। লেআউটে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে কারণ?
নো স্যার। আচ্ছা, নেক্সট এবার লেআউটের পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট আমি অলরেডি শিখিয়ে দিয়েছি তোমাদের, ছবি দেখিয়ে এখানে ইনসার্টের জায়গাতে। সেই ছবি পিকচারাইজেশন আনার পর আমি এইগুলো দেখিয়েছিলাম, যে পজিশন কিভাবে হয়, র্যাপ টেক্সট কিভাবে করে। র্যাপ টেক্সটের অনেকগুলো পোর্শন আছে। এই সেকশনটা প্যানেলটা এখন বন্ধ থাকবে, কারণ এটার মধ্যে কোনো ছবি নেই। যা লেআউট যখন এটা তখনই খুলবে যখন তুমি কোনো ছবি ইনসার্ট করে আনবে এতে। বুঝতে পারা গেছে? তো এটা আমি অলরেডি, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ইনসার্টের যে পার্টস গুলো আজকে আপনি মানে ফার্স্টের দিকে দেখিয়েছেন ওগুলো একবার দেখাবেন একবার ঠিক? আমার একটু জয়েন হতে লেট হয়ে গেছে। ইনসার্ট আমি আজকে দেখাইনি, আমি আজকে ইনসার্ট দেখাইনি বাবা। ইনসার্ট তো আমি অনেকদিন আগে থেকেই দেখিয়েছিলাম। ঠিক আছে, আমি ইনসার্ট তাহলে ইনসার্টের পরে আপনি কি ডিজাইনের দেখিয়েছেন আজকে? আমি আজকে ডিজাইন থেকে দেখাচ্ছি। হ্যাঁ ওই ডিজাইনের তাহলে একবার দেখিয়ে দিন। ডিজাইনে শুধু ওয়াটারমার্কস দেখিয়েছি আর পেজ বর্ডার। পেজ বর্ডার কিভাবে দিতে হয় আর যে কোনো একটা সেকশনের দিকে কিভাবে এই জিনিসটা আনতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আর জাস্ট ওয়ান সেকেন্ড। হ্যাঁ, তো যেখানে আমি ছিলাম, পেজ বর্ডার কিভাবে দিতে হয় তো তোমরা সবাই জানো। পেজ বর্ডার কিছুই নয়, বক্স দেয়া যায়, শ্যাডো আছে, ঠিক আছে। পেজ বর্ডারে কাস্টমস আছে। আচ্ছা, এখান থেকে আর্ট চুজ করতে পারো। আর্ট আছে কি, আর্ট বিভিন্ন রকমের আর্ট আছে। তো তুমি এরকম ঝাউ পাতা টাইপের একটা বর্ডার দিতে চাইছো, দেন এটা ক্লিক করলে দেখো চতুর্দিকে ঝাউ পাতা টাইপের এসছে। পেজ বর্ডারে আরো বিভিন্ন রকম সিস্টেমস আছে, এগুলো দেখে নিতে পারো। যেমন হচ্ছে ধরো তুমি এরকম স্টার দিয়ে চতুর্দিকটা পূর্ণ করবে, ঠিক আছে। এরকম স্টার দিয়ে চতুর্দিকটা পূর্ণ করবে, সেটা আসবে। এবার ধরো তুমি পার্টিকুলার সেকশনটাকে বর্ডার আপ করতে চাইছো, এইটুখানি অংশ, তাহলে আমি কি করবো, আমি প্রথমে সিলেক্ট করলাম এইটুখানি অংশ, সিলেক্ট করলাম, সেটা বর্ডারে গেলাম। পেজ বর্ডারে গিয়ে বর্ডারসে ঢুকবো। বর্ডারসে ঢুকে আমি বক্স করতে পারি, এখানেও আবার অন্যরকম পেজ দিতে পারি, কালার চুজ করতে পারি। ধরো অন্য কালারে আমি দেবো সাপোজ এইটা, আর এই লাইনটা চুজ করবো। ওকে মারলাম, দেখো কি হলো, শুধুমাত্র এই পার্টিকুলারলি অংশটুকু কালার বা বর্ডার আপ হয়ে গেছে। এবার তুমি এখান থেকে ডিলিট করতে থাকো লাইন, দেখবে অটোমেটিক্যালি বর্ডারটাও কমতে থাকবে। বুঝতে পারা গেছে? বর্ডারের মধ্যে লেখাটাও কমতে থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আমি এইটুখানি কি দেখিয়েছিলাম। আর কি দেখিয়েছিলাম, ওয়াটারমার্কসটা কাস্টম ওয়াটারমার্কস কিভাবে ক্রিয়েট করতে হয়। আসছি ওই জায়গাতে, যেখানে ছিলাম আগে সেটুখানি বুঝিনি। তো প্যারাগ্রাফের এই 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 সেকশনটা পুরো কমপ্লিট তো সকলের? বুঝতে পারা গেছে? ক্লিয়ার? রেফারেন্স ঢুকি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার। হ্যাঁ স্যার বলছি আজকে ক্লাস থেকে আপনি লিঙ্ক ক্রিয়েট করে দেবেন, কারণ ওই প্র্যাকটিক্যাল তো ওগুলো সেন্টারে গিয়ে করতে পারা যাবে যদি সেন্টার মানে যখন খুলবে। হ্যাঁ, এটা থাকবে, ইউটিউবে থাকবে। ঠিক আচ্ছা, আছে। এটা খুব ইম্পর্টেন্ট হ্যালো ক্লাস। স্যার। হ্যাঁ বলো স্যার আমি স্বর্ণজিৎ বলছি। বলো। হ্যাঁ স্যার বলছি যে আমার সিস্টেমটা না ওই ডিজাইন এটা নেই। কার, তোমার সিস্টেমে কি নেই? ওই মানে আপনি যেটা দেখাচ্ছেন না এই ডিজাইন এটা। ডিজাইন ট্যাবটা হ্যাঁ তোমার বাড়ির কম্পিউটারে হ্যাঁ 2007 আছে মনে হচ্ছে সম্ভবত। হ্যাঁ স্যার 2007-এর। আচ্ছা, 2007 যদি থাকে তাহলে তুমি যাবে এখান থেকে গিয়ে না, অপশনসে যাবে একবার। অপশনসে গিয়ে তুমি এই কাস্টম রিবনটাকে ক্লিক করবে। এখানে ভালো করে জিনিসটা লক্ষ্য করবে, এখানে না তোমার ওই ডিজাইন ট্যাবটা থাকবে, দেখবে এটাকে চেক আউট করা থাকবে। যদি আমি এটাকে চেক আউট করে দিই, ভালো করে লক্ষ্য করো, আমি যদি ওকে মারি, দেখো এখান থেকে আমার ডিজাইন ট্যাব গায়েব। বোঝা গেল কি বললাম? আরেকবার দেখাই। হ্যাঁ যদি কারোর কোনো ট্যাব এখান থেকে মিসিং থাকে, সেখান থেকে আনার নিয়ম হচ্ছে এই সেকশনটাকে বলে রিবন সেকশন। কি বলে? রিবন। তাহলে আমাকে রিবনে ঢুকতে হবে। কি করবো? ফাইলে যাব, অপশনসে যাব, সেখান থেকে কাস্টম রিবনসে যাব। এখানে প্রত্যেকটা ট্যাব তোমার দেওয়া থাকবে, ঠিক আছে। এখান থেকে আমি ডিজাইন ট্যাবটাকে নিলাম, নিয়ে ওকে মারবো। জাস্ট তোমার ডিজাইন ট্যাবটা চলে আসবে। বুঝতে পারা গেছে? ওটা জাস্ট রিকল করে নিও, ওর মধ্যেই আছে, সিস্টেমের মধ্যেই আছে, জাস্ট রিকল করে নিতে হবে। এনিওয়ে, তো আমি নেক্সট পার্টে আসছি। দেখো রেফারেন্স। রেফারেন্স খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাব।
এবং এখানেও কিছু কিছু জিনিস, কয়েকটা জিনিস শেখার আছে। আমি আগের দিন এপিএস স্টাইল নিয়ে কথা বলছিলাম, কিভাবে সাইটেশন দিতে হয়, কিভাবে টেক্সট সাইটেশন দিতে হয়। আগের ক্লাসে যারা ছিলে তারা তাদেরকে আমি বলেছিলাম যে বিবলিওগ্রাফিক ফুল রেফারেন্স যেটা হয় বিবলিওগ্রাফিক্যাল রেফারেন্স বলা হয়, আর একটাকে বলা হয় ইনলাইন সাইটেশন। ইনলাইন সাইটেশন মানে হচ্ছে যে লেখে তার অথরের নাম। এবার এখানে অনেকগুলো স্টাইল আছে বাই ডিফল্ট। দেখো এপিএস স্টাইল আছে, 6th এডিশন, শিকাগো স্টাইল আছে, এইগুলো আছে। আমি পরপর দেখাই এদিক থেকে। প্রথমে দেখো এই সেকশনটার মধ্যে আছে যেটা টেবিল অফ কন্টেন্ট। কি জিনিস? খায় না মাকে গায়ে। দেখা যাক। পুরো একটা নতুন পেজে আসছি। আর ধরো এই পেজটাতেই আছে। দেখো এখানে আমি লিখছি, প্রথমত এই পেজটাকে ছেড়ে দিন, কন্ট্রোল এন্টার, এই পেজটাকে ফাঁকা রাখি। আচ্ছা, আমাকে কে একজন বলছিলে যে ইনসার্টের এই লিংক, বুকমার্ক, ক্রস রেফারেন্স এই জিনিসগুলো দেখাতে বলছিলে না? হ্যাঁ স্যার, বুকমার্ক আর ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স দেখাতে বলছিল তো, লিংক কি, বুকমার্ক কি, ক্রস রেফারেন্স কি, এবং তার সঙ্গে কন্টেন্ট পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। দেখো তোমাদের আমি ভালো করে শোনো একটুখানি। আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে ম্যানুয়ালি কন্টেন্ট পেজকে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে প্রত্যেকটা পেজ সেখানে বুকমার্কের মাধ্যমে লিঙ্ক আপ করতে হয়, তাই তো? এটা আমি বলেছিলাম তো সবাইকে, যে এখানে বুকমার্ক গুলো সিলেক্ট করতে হয় এবং সেখানে ক্রস রেফারেন্সের লিঙ্কের মাধ্যমে, হাইপার লিঙ্কের মাধ্যমে পেজ ব্রাউজারে এসে সেখানে লিঙ্ক আপটা করে দিতে হয়। ফলে কি হবে, আমি যেখানেই ক্লিক মারবো না কেন সেই পেজটায় সরাসরি চলে যাবো। এটা বলেছিলাম। কজন দেখেছিলে ক্লাসে? হ্যালো, তোমাদের সকলকে বলছি, অলরেডি আমি এটা নিয়ে ডিসকাস করেছিলাম, তাই তো? হ্যাঁ, এই সেকশনটা নিয়ে আমি অনেকজন কি বলেছি, এখানে এখানে যারা যারা আছে তাদেরকেও বলেছি। ঠিক আছে, নেহা টেহা তো এরা সবাই দেখেছিল, চুপচাপ বসে আছে এখন, ভুলে গেছে। এনিওয়ে, তো আমি যেটা দেখি, তো মনে আছে বলছিস না কেন? ঘুমাচ্ছিলিস নাকি? যখন আমি ধরছি ইন্টারাকশন করতে কি বাধাটা আছে? আচ্ছা, এটাতে আমি ম্যানুয়ালি দেখেছিলাম কিভাবে লিঙ্ক আপ করতে হয়, কিভাবে সেটার সঙ্গে অ্যাড করতে হয়। এই পোর্শনটাতে আমি আসবো। এখন যেটা দেখাচ্ছি দেখো, সেটা দেখো অটোমেটিক মেশিন জেনারেট করতে পারি। মেশিনের মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড রেফারেন্স। সেটাতে কি আসবো, সেটাতে আমি যেটা আসবো সেটা হচ্ছে একটা পোর্শন আছে, দেখো টেবিল অফ কন্টেন্ট। এই টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে অ্যাড টেক্সট, আপডেট টেবিল। কি জিনিসটা কি হয় একটুখানি লক্ষ্য করো। ধরো আমি এই চ্যাপ্টারটার নাম দিচ্ছি, উপরে হেডিং দিতে পারি, মিডলে হেডিং দিতে পারি, যেখানে খুশি হেডিং দিতে পারি। আমি এটা দিলাম চ্যাপ্টার 1। একটা বই লিখছি ধরো, ঠিক আছে, চ্যাপ্টার 1, ঠিক আছে। চ্যাপ্টার 1 এর আন্ডারে আমি একটা বই লিখছি, এখানটা ধরো দিয়েছি ইন্ট্রোডাকশন। আমি এগুলোকে একটু বোল্ড করে দিই, তাহলে আলাদা হয়ে যাবে জিনিসটা, ভালো দেখা। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 এর আন্ডারে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? ধরো এখানটা একটা এখন চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন হয়েছে। আচ্ছা,
এখানটা আমি দিলাম চ্যাপ্টার 2। ভালো করে লক্ষ্য করো সবাই কি করছি আমি। চ্যাপ্টার 2 এটা দিলাম আমি, ধরো কি দেবো, ওটা ইন্ট্রোডাকশন লেখা হয়েছে, এটা ধরো এটা আমি লিখলাম চ্যাপ্টার 2 এর আন্ডারে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। ঠিক আছে, দুটো চ্যাপ্টারই থাক, না একটা করবো? আচ্ছা আরেকটা করি। Chapter 3, এবার লক্ষ্য করো একটা জিনিস, আমি 3টে চ্যাপ্টার করেছি। একটা বই লেখা হচ্ছে, ধরো এই বইটার একটু ছোট করে নিই তাহলে জিনিসটা বুঝতে পারবে। এই বইটার 3টে পেজ আছে। এবার এখানটা আমাকে কি করতে হবে, টেবিল অফ কন্টেন্ট করতে হবে। টেবিল অফ কন্টেন্ট মানে হচ্ছে যেটাকে বলা হয় সূচিপত্র, সূচিপত্র করতে হবে। তো আমি কি করলাম ভালো করে লক্ষ্য করো, রেফারেন্সে যাব, গিয়ে এটাই কি করব, এই 4 নাম্বার এই চ্যাপ্টার 1টাকে সিলেক্ট করলাম, টেবিল অফ অ্যাড টেক্সটে যাব, টেবিল অফ কন্টেন্টটা ক্রিয়েট করছি আমি। ভালো করে লক্ষ্য করো, টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করছি কি, তার জন্য কি করলাম, 1 নাম্বার চ্যাপ্টারকে সিলেক্ট করলাম, অ্যাড টেক্সটে মারবো, লেভেল 1 করব। কি করলাম, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এই জিনিসটা কি একবার বলে দিই, ভালো করে লক্ষ্য করো, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কি বলতো। লেভেল 1 হচ্ছে, ধরো এই যে একটা চ্যাপ্টার হয়তো তোমরা লক্ষ্য করছো, সবাই শুনছো আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, লেভেল 1 বলতে বোঝায় চ্যাপ্টারটার ক্যাপশন। কি বললাম, ক্যাপশন। ক্যাপশন মানে বোঝো হেডিং, মেন হেডিং হলো। এই হেডিং এর আন্ডারে ইন্ট্রোডাকশন কি বলো তো, কি হেডিং এর আন্ডারে ইন্ট্রোডাকশনটা? সাব হেডিং ওর নিচে, তাই তো? চ্যাপ্টার 1 এর আন্ডারে কি আছে, ইন্ট্রোডাকশন আছে, মানে কি হেডিং এর আন্ডারে সাব হেডিং কে বোঝাচ্ছে। ক্লিয়ার? এই দুটো জিনিস বোঝা গেছে? আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এবার ধরো ইন্ট্রোডাকশনেরও ছোট কোনো পার্ট আছে, ধরো ইন্ট্রোডাকশনের আন্ডারে ধরো আছে যে অ্যানালাইসিস বলে একটা পার্ট দিয়েছে ইন্ট্রোডাকশনের আন্ডারে। তাহলে ইন্ট্রোডাকশনকে যদি 1 রাখে, ধরো এটা তাহলে 1.2 রেখেছে, মানে 1 এর আন্ডারে 1.2, বোঝা গেছে? এরকম ভাবেও রাখা যায়। আমি কি করছি, চ্যাপ্টার 1টাকে অ্যাড টেক্সটে গিয়ে লেভেল 1 এ ক্রিয়েট করছি। লেভেল 1 মানে মেরে দিলাম, হলো। বাঁ দিকে চলে গেছে, ভালো করে লক্ষ্য করো। চ্যাপ্টার 2টাতে ক্লিক করলাম, লেভেল 1ই মারলাম। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এটাও লেভেল 1, এটাও লেভেল 2, এটাও লেভেল 1। লেভেল 1 মানে বুঝতে পারছো? হ্যালো, লেভেল 1, লেভেল 1 মানে কি বল, লেভেল 1 মানে কি বললাম এক্ষুনি, হেডিং বা ক্যাপশন হবে, মানে মেন ক্যাপশন। মেন ক্যাপশন মানে হচ্ছে যেটা মেন হেডিং হবে। ভালো করে বোঝো, তোমরা যেটা প্রজেক্ট করছো সেই প্রজেক্টটা তো প্রত্যেকটা পেজে একটা হেডিং হয়। মেন যে হেডিংটা, ধরো বড় করে যে হেডিংটা লেখো তোমরা, সেই হেডিংটা হয়ে যাবে কি চ্যাপ্টার 1। বা এটা ধরো এই চ্যাপ্টারটার নাম ধরো অন্য কিছু হতে পারে, মেবি এই চ্যাপ্টারটার নাম ধরো যা খুশি হতে পারে, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো সেই নামটা হয়ে যাবে কি তোমার লেভেল 1। তাহলে এইটাও লেভেল 1, এটাও লেভেল 1, এরকম চ্যাপ্টার 3টাও কি হয়ে যাবে, লেভেল 1ই আসবে। কি বললাম, লেভেল 1ই আসবে। এগুলো লেভেল 1 এ দিয়ে দিলাম আমি। এবার ভালো করে লক্ষ্য করো, এই লেভেল 1 এর আন্ডারে কি আছে, কি বলেছিলাম, এইটার হেড, এইটার আন্ডারে কি আছে বলো, সাব পয়েন্ট। সাব মানে কি, ওর নিচে, মানে এ যদি বস হয়, এ তাহলে কি হয়ে যাবে, একটা ক্লায়েন্ট, তাই তো? ক্লায়েন্ট বলছি, এ যদি ম্যানেজার হয়, এ যদি ম্যানেজার হয় তাহলে এ কি হয়ে যাবে, একটা কর্মচারী হয়ে যাবে, তাই তো? একটা স্টাফ হয়ে যাবে। তাহলে এ স্টাফ মানে ম্যানেজারের নিচু পোস্ট। তাহলে ম্যানেজারের নিচু পোস্ট মানে কি, লেভেল কি বলো, স্যার লেভেল 2। গুড, লেভেল 2। লেভেল 2টা মারলাম।
দেখো চ্যাপ্টার 1 এর আন্ডারে বাঁ দিকটা নেভিগেশনটা ভালো করে লক্ষ্য করো। চ্যাপ্টার 1 এর আন্ডারে ইন্ট্রোডাকশন আছে, বুঝতে পারা গেল? খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখো এইখানটা। চ্যাপ্টার 2 এর আন্ডারে আমি লেভেল 2 তেই ঢোকাবো এটাকে। এটাকে কোথায় ঢোকাবো? লেভেল লেভেল 2। 2। এবার আমাকে বলো লেভেল 3 তাহলে কি হবে? যদি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা একটা পার্ট হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটার আবার আন্ডারে যদি কোনো হেডিং থাকে, ঠিক আছে, ধরো এখানে আমি একটা হেডিং লিখে দিয়েছি, এখানটা একটা হেডিং লিখে দিয়েছি, ধরো মেবি এটা হেডিং হতে পারে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটার আন্ডারে, হ্যাঁ, এটা হেডিং হতে পারে সিনারিও। সিনারিও বানানটা ভুল লিখেছি, SCE হবে সিনারিও। তাহলে এই সিনারিওটা আমি একটা হেডিং করছি, এবং যদি ধরো এইটা একটু বড় আছে, 16 আছে, এটা ধরো 13 আছে, তো একটু বাড়িয়ে দিই 14, এটাকে তাহলে করে দিই আমি 13, 14, 12, ঠিক আছে, 12। তাহলে কি হলো? সিনারিও। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো কি হলো জিনিসটা। এই চ্যাপ্টার 2 হচ্ছে মেন, তার আন্ডারে কি আছে? ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, তার আন্ডারে আবার কি আছে? সিনারিও। বুঝতে পারা গেছে কথাটা? হ্যাঁ স্যার। তাহলে সিনারিওটা কিসে যাবে বলো তো? স্যার লেভেল 3 তে যাবে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার এই পর্যন্ত সকলের? বলো। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এটা যাবে লেভেল 3 তে। তাহলে ভালো করে দেখো, এই দেখো বাঁ দিকটা নেভিগেশনটা ভালো করে লক্ষ্য করো। চ্যাপ্টার 2 তার আন্ডারে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, তার আন্ডারে সিনারিও। এবার দেখো সিনারিও ক্লিক করতে দেখো পুরো টেক্সট নিয়ে নিয়েছে, এই পুরো টেক্সট বাটনটা নিয়ে নিয়েছে। তাহলে আমার এই তো শুধু সিনারিওটুকু চাই, আমি কি করবো? একটা এন্টার মেরে দেবো জাস্ট। এখন হবে না এন্টার মারলে, এন্টার মারলে এখন হবে না, আমি বাঁ দিকে দিই, এবার হবে। জাস্ট এটাকে মারলাম, এটাকে ক্লিক করব, লেভেল 3। দেখো শুধু সিনারিওটুকু নিয়েছে। তাহলে চ্যাপ্টার 2 তার আন্ডারে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, তার আন্ডারে সিনারিও, এবং সিনারিও এই পার্টটা পুরো বোঝা গেল। তাহলে চ্যাপ্টার 3 এইটা কোথায় ঢুকবে? স্যার ওটা লেভেল 2 তেই ঢুকবে। কেন লেভেল 3 কেন হবে না? স্যার ওটা তো মানে মেন হেডিং এর আন্ডারে সাব হেডিং। হ্যাঁ, মেন হেডিং কোনটা এখানে? চ্যাপ্টার 3 টা। গুড। তার আন্ডারে তার আন্ডারে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, ওটা সাব হেডিং। তাহলে সাব হেডিং হলে লেভেল 2 হয়ে গেল। ক্লিয়ার এই পর্যন্ত? এবার ম্যাজিকটা দেখো, নেভিগেশন আমি কেটে দিলাম, এবার আমি এইটায় আসবো, এইখানে প্রথম পেজে যেখানে আমাকে কন্টেন্টটা তৈরি করতে হবে। টেবিল অফ কন্টেন্টসে যাব, যে কোনো একটা সেকশনসকে চুজ করো, ধরো টেবিল অফ কন্টেন্ট, আমি এইটাকে চুজ করছি, ঠিক আছে, এটাকে চুজ করছি। দেখো কি এলো, জিনিসটা কি এলো ভালো করে বোঝার চেষ্টা করো। টাইপ চ্যাপ্টার টাইটেল লেভেল 1, সরি এক মিনিট, এক সেকেন্ড। দেখো কি হলো ভালো করে লক্ষ্য করো জিনিসটা। কন্টেন্টস দিলাম, আমি কন্টেন্টস দিয়েছি তো, আরেকবার দেখাই তোমাদের। দেখো এইগুলোকে আমরা অ্যাড করলাম, এবার আমাকে কন্টেন্ট বানাতে হবে। আগের বারে আমি ম্যানুয়ালি কন্টেন্ট বানানো শিখিয়েছিলাম, এবারে দেখো কম্পিউটার আমাদেরকে বাই ডিফল্ট কন্টেন্ট এখানে তৈরি করে দিচ্ছে। আমি অটোমেটিক টেবিল 1, টেবিল 2, টেবিল 3 ম্যানুয়াল টেবিল নিতে পারি, কিন্তু এখানে ফার্স্ট যেটা অটোমেটিক টেবিল 1 সেটাকে সিলেক্ট করবো, এবং অটোমেটিক্যালি আমাদের কি হয়ে যাবে, যেহেতু চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 তার আন্ডারে আমরা এগুলো হেডিং করে দিয়েছিলাম, সেগুলো দেখো কে কোন পেজে আছে অলরেডি সেগুলো দেখিয়ে দিচ্ছে। ভালো করে লক্ষ্য করছো? দেখিয়ে দিচ্ছে, দেখতে পেয়েছো? চ্যাপ্টার 1 2 নম্বর পেজে আছে, চ্যাপ্টার 1 এর আন্ডারে কি আছে? ইন্ট্রোডাকশন, সেটা কত নম্বর পেজে আছে? 2 নম্বর পেজে। হ্যাঁ, চ্যাপ্টার 2 এর আন্ডারে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন 3 নম্বর পেজে আছে। চ্যাপ্টার 3 আন্ডারে, চ্যাপ্টার 3টা আছে কোথায়? 4 নম্বর পোর্শনে। আর এবার দেখো একটা জিনিস,
আমি এটাতে চ্যাপ্টার 3টাতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি চ্যাপ্টার 3টাতে চলে যাবে। ভালো করে একটা জিনিস মনে করো, আমি এই জিনিসটাই তোমাদের শিখিয়েছিলাম কিসের মাধ্যমে? লিঙ্ক, বুকমার্ক আর ক্রস রেফারেন্সের মাধ্যমে শিখিয়েছিলাম, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার। সেখানে কিন্তু কন্টেন্টটা এরকম ভাবে তৈরি করতে পারতে না, অর্থাৎ অটোমেটিক চলে আসতো না। সেখানে আমাদের এরকম লিখে ডট 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 দিয়ে 2 করে আবার সেই এইটাকে সিলেক্ট করে আবার সেটাতে লিঙ্ক আপটা হাইপার লিঙ্ক করতে হতো, তাই তো? কিন্তু এতে কি হচ্ছে, এতে বাই ডিফল্ট লিঙ্ক আপ চলে আসছে। এবার একটা মজার বিষয় দেখো, ধরো তুমি প্রজেক্ট একটা করছো, প্রজেক্ট করতে করতে ধরো এই চ্যাপ্টার 1টা ইন্ট্রোডাকশনটা পরে তোমার মনে হয়েছে যে আর একটু বাড়াতে হবে। কি মনে হয়েছে? আর একটু বাড়াতে হবে। একটা মজার বিষয় দেখো, আমি একটু বাড়াচ্ছি, চ্যাপ্টার 1টাকে আমি একটু বাড়াচ্ছি, এরকম ভাবে বাড়াবো, কন্ট্রোল এন্টার মারবো, এই পেজটাও নিয়ে নিলাম, এখান থেকেই কপি মেরে দিই। ঠিক আছে, একটা কপি মেরে দিই। ভালো করে লক্ষ্য করো কি করলাম আমি, দেখো এই যে চ্যাপ্টার টুটা অর্থাৎ 3 নম্বর এ দেখো, এখান থেকে যদি 2 নম্বর পেজ স্টার্টিং হয়, এটা হচ্ছে 1 নম্বর পেজ চ্যাপ্টার 1, তাই তো? তাহলে চ্যাপ্টার 1 এর ইন্ট্রোডাকশন আমি লেখা আরম্ভ করেছি, চলছে, এই 1 পাতা কভার হয়ে গেল, 2 পাতা, 3 পাতা, 4 পাতা। 4 পাতা আমি কি লিখেছি? শুধু চ্যাপ্টার 1। আগের দিনটা ভালো করে লক্ষ্য করো তো, চ্যাপ্টার 1টা কত নম্বর পেজে ছিল? আমার 2 নম্বর পেজে ছিল, কারণ প্রথম পেজটা তো কন্টেন্ট, বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা কত নম্বর পেজ ছিল? 2 নম্বর পেজেই রয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু ইন্ট্রোডাকশন তো আমার 3 নম্বর পেজ, ইন্ট্রোডাকশন তো আমার 3টে পেজ খেয়ে নিয়েছে। 3 নম্বর পেজেই কি চ্যাপ্টার 2 স্টার্ট হয়েছে? হয়নি তো? বোঝা গেল না? ঢুকছে না না মাথায়? না স্যার, বুঝতে পেরেছি। এই যে আমার এখন তো বর্তমানে আমি কি করেছি, আমি বাড়িয়েছি আরো ইন্ট্রোডাকশন লেখাটা। তা যখন আমি বাড়িয়ে দিলাম, সেটা কি হলো, আমার এই যে চ্যাপ্টার 2টা সে তো চলে এসছে কোথায়? 6 নম্বর পেজে, দেখো পেজ নাম্বার 6, কোথায় চলে এসছে? 6 নম্বর পেজে। কিন্তু আমার যে কন্টেন্টটা এখানে রয়ে গেছে কত? 3 নম্বর পেজ, তাই তো? চ্যাপ্টার 2। কিন্তু এখন চ্যাপ্টার 2 কোথায় আছে? 6 নম্বরে। তাহলে কি এটাকে আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে? না, এটাকে আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে না। এটার জন্য যেটা করবো, ভালো করে লক্ষ্য করো, জাস্ট এই যে এখানটা একটা আপডেট টেবিলটা আছে না, লক্ষ্য করছো? আপডেট টেবিল, হ্যাঁ। আপডেট টেবিলটা ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি আপডেট করলাম, আপডেট এন্টায়ার টেবিল, ওকে মারলাম, চেঞ্জ হয়ে আসছে। পেজ নাম্বার গুলো চেঞ্জ হয়েছে বাই ডিফল্ট। হ্যাঁ স্যার। এটা আরেক ভাবে করা যায়, এরকম কন্ট্রোল জেড মারি, তো উপরে ওনার এটাকে সিলেক্ট করলে করার, দেখো উপরে একটা হেডিং আসছে আপডেট টেবিল, এই তুই যা না, এই যে আপডেট টেবিল দেখতে পেয়েছো? আপডেট টেবিল মারলে আপ টু ডেট এন্টায়ার টেবিল, ওকে, দেখো সঙ্গে সঙ্গে পেজ নাম্বার গুলো চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ ইন্ট্রোডাকশন 2 নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে, চ্যাপ্টার 2 স্টার্ট হয়েছে 6 নম্বর পেজ থেকে। এর মানে কি? মানে ইন্ট্রোডাকশনটা 2 থেকে 5 নম্বর পেজ পর্যন্ত আছে। ক্লিয়ার? সকলের ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইখানে আমি আজকের ক্লাস মানে এই পোর্শনটা এন্ড করব। এরপর আমরা যেটা ধরবো সেটা হলো রেফারেন্স সেকশনের এই পোর্শনটা, টেবিল অফ কন্টেন্ট আমি ক্লিয়ার করে রাখলাম। এরপরের দিন ফুড নোটস, লুকআপ, রিসার্চ, এই স্মার্ট লুকআপ রিসার্চের ক্ষেত্রে যেটা ব্যবহার, ইনসার্ট সাইটেশন, সাইটেশন কি, ম্যানেজ কিভাবে করতে হয়, বিবলিওগ্রাফি কিভাবে আনতে হয়, ইনসার্ট ক্যাপশন কি, মার্ক এন্ট্রি কি, মার্ক সাইটেশন কি, পুরোটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সেকশনটা পুরোটা দেখবো কি জিনিস কি করতে হবে। নেক্সট ডে বলতে তো শুক্রবার নাকি? নেক্সট ডে বলতে শুক্রবার, রাইট? হ্যাঁ, আচ্ছা, okay. এবার একটা কথা বলি, দাঁড়া, এখন ক্লাস শেষ হয়নি আমার। সেটা হলো এই যে সেকশনটা, এটা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। ধরো কোনো প্রজেক্ট তুমি তৈরি করলে, সেটা একটুখানি বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ফুড নোট খুব গুরুত্বপূর্ণ জিনিস, ফুড নোটটা নিয়ে আমি বলবো। ফুড নোট দেখো, ব্যাকগ্রাউন্ডে একটা নোট চলে, যেখানে ছোট ছোট জিনিস লেখা যায়। আমি আগের দিন বলেছিলাম যে এখানে কোনো কিছু লেখার জন্য, ঠিক আছে, ধরো কোনো একটা পার্টিকুলারলি একটা জিনিসকে চুজ করছো তুমি, সেই পার্টিকুলারলি জিনিসটার মানে, ধরো একটা কঠিন মানে দেওয়া আছে, মেবি ধরো এখানে দেওয়া আছে প্রডিজিয়াস,
প্রডিজিয়াস, এই কথাটা লেখা আছে। তুমি ধরো মানে জানে না, লোকজন মানে জানে না প্রডিজিয়াসটার, তাই তো? তখন আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম বা এর ধারে শেষে মাউস রাখলাম। এখানে আমি কি করতে পারি, অ্যাড ইনসার্ট ফুড নোট করলাম। ফুড নোট করার সঙ্গে সঙ্গে দেখো এখানে প্রডিজিয়াস এর মাথায় 1 পড়ে গেছে আর এখানে 1 লিখতে দিচ্ছে। তাহলে আমি এখানে লিখে দিলাম প্রডিজিয়াস, PRODI, প্রডিজিয়াস মিন্স, স্যার হ্যাঁ বলো, বলছি আমি আসছি হ্যাঁ তো। বলছি স্যার, এই যে ফুড নোটটা আপনি দেখাচ্ছেন ওটা কি বইয়েতে যে নোংর গুলো থাকে ওর মতো তো? একদমই এক্স্যাক্টলি, ওটাকে এন্ড নোট বলা হয়। এবার আসবো আমি, এই দেখো এখানে আছে ইনসার্ট এন্ড নোট। এন্ড নোট কি ফুড নোট কি দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি ফুড নোটটা দিয়ে দিচ্ছি, ধরো প্রডিজিয়াস মিন্স আমি দিয়ে দিলাম। প্রডিজিয়াস মানে হচ্ছে বিস্ময়কর, বিস্ময়কর মানে সামথিং 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 আরে something একটা ভুল হয়েছে। সামথিং অ্যাস্টনিশ আমি দিয়ে দিলাম ধরো, বা মার্ভেলাস দিতে পারো, ইয়ার, জাস্ট 1 মিনিট, মার্ভেলাস কথাটা দিতে পারো। তাহলে প্রডিজিয়াস মিন্স সামথিং মার্ভেলাস। কেউ যদি এবার ধরো এই প্রডিজিয়াসটার কাছে নিয়ে যাও, এখানে দেখাবে দেখো প্রডিজিয়াস মিন্স সামথিং মার্ভেলাস, বুঝতে পেরেছো? বা এত কিছু দেখার দরকার নেই, প্রডিজিয়াসটা দিয়ে তুমি এরকম করে লিখতে পারো, প্রডিজিয়াস একটা কোলন দিয়ে দিলে, এখানটা নিয়ে যাও প্রডিজিয়াস সামথিং মার্ভেলাস, বুঝতে পারা গেছে? এটা হচ্ছে ফুড নোট। নেক্সট দিনের ক্লাসে আমি এই জিনিসগুলোকে নিয়ে একটুখানি আলোচনা করব। আজকে যেটা যাব আমি, এটা ক্লোজ করছি। আজকে যেটা যাব আমি, যেটা বলেছিলাম যে আগের দিনের যে পরীক্ষাটা হয়েছিল সেটার কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। কোথায় কোশ্চেন? অ্যান্সার শিট আমি দিয়ে দিয়েছিলাম তো, আমি কোশ্চেন ধরে ধরে আলোচনা করবো বলে দিয়েছিলাম। আর একটা কথা, সবাই আছো, সেটা হলো সবাইকে কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম মানে সেমিস্টার এক্সাম দেয়া ম্যান্ডেটরি। যদি না দাও তাহলে কিন্তু যারা বোর্ডে আছো আমার ক্ষমতা নেই তাদেরকে সেকেন্ড সেমিস্টারে তোলা, বলে দিলাম। এটা নাম্বার 1। নাম্বার টু সেটা হলো নাম্বার 2 সেটা হলো প্রি এক্সাম গুলো সবাই দেওয়ার চেষ্টা করো। বারবার একান্ত ভাবে বলছি তোমাদের সবাইকে, কারণ প্রত্যেকজন তোমরা স্টুডেন্ট যারা আছো তাদের জন্য টিচাররা কিন্তু খাটছে। আমাদের দরকার নেই আমরা কম্পিউটারের সামনে এতক্ষণ তোমাদের জন্য বকে যাব ফালতু, কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি ক্লাস বন্ধই করে দিতে পারি এখন, ঠিক আছে? বাট তোমাদের উদ্দেশ্যে এটা ক্লাসটা করানো, তো তোমাদের সকলকে কিন্তু সেটা ইনিশিয়েটিভলি নিতে হবে। যদি না নাও, যদি দেখি যে স্টুডেন্টদের গুরুত্ব নেই, তাহলে কিন্তু টিচারদেরও কোনো রকম চার থাকবে না একটা স্টুডেন্টকে তৈরি করার পেছনে, বোঝা যাচ্ছে? আর একটা জিনিস তোমরা আশা করি লক্ষ্য করবে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনের থেকে কিন্তু আমাদের ইনস্টিটিউশনটা একটু আলাদা। আমরা প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলস করানোর চেষ্টা করি, যাতে পরবর্তীকালে সে গিয়ে শেখাতে পারে জিনিসগুলো। আচ্ছা, কোশ্চেন শিটে আসা যাক। আমাকে আগের দিনে অনেকেই কোশ্চেন করেছে, অনেকেই অনেক রকম কথা বলেছে, তাদের উত্তরগুলো আমি দিয়ে পারি। প্রথমত প্রথম কোশ্চেনটা কি ছিল, হোয়াট ইজ 5 মেন কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম? প্রথম প্রধান 5টা উপাদান কি একটা কম্পিউটার সিস্টেম? আমাকে একটা কথা বলো, এবিসি নয়, ডি উত্তর ঠিক। আচ্ছা, কেন এবিসি নয়? এতে কি উত্তর আছে? সিপিইউ, সিডি রম, মাউস, কিবোর্ড, সাউন্ড কার্ড। আচ্ছা, সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রয়েছে, বেশ। সিডি রম আমার প্রয়োজন কি? মেন 5 বলেছে, দেখো 5 মেন কথাটা আছে, 5 মেন। সিডি রম আমার কোনোদিন মেন হতেই পারে না। এখন তো প্রত্যেকটা ল্যাপটপে সিডি রম আর দিচ্ছেই না, সিডি রমের জায়গায় দিচ্ছে না, ইনফ্যাক্ট কম্পিউটারেও দিচ্ছে না। মাউস, মাউস কিবোর্ড, ঠিক আছে, মাউস কিবোর্ড দরকার, ইনপুট আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কোথা? মনিটর কোথা? তুমি দেখবে কি করে চোখে? তুমি যেটার মাধ্যমে দেখতে পারবে, যেটার মাধ্যমে কাজ করতে পারবে, সেটা কোথায়? মনিটর কোথায়? এখানে
আউটপুট ডিভাইস কই দিয়েছে? সাউন্ড কার্ড। সাউন্ড কার্ড নিয়ে আমি কি করব? সাউন্ড কার্ড নিয়ে ভাতে খাবো? মনিটর তো নেই। নাম্বার বি, অপশন বি দেখো, মেমোরি, ভিডিও কার্ড, মনিটর, সফটওয়্যার, হার্ডওয়্যার। আমাকে একটা কথা বলো, মেমোরি আছে মানলাম, মেমোরি মানে হচ্ছে আমার স্টোরেজ মেমোরি আছে, ভিডিও কার্ড আছে, ভিডিও কার্ড গ্রাফিক্স কার্ডের মতোই, মনিটর আছে, সফটওয়্যার হার্ডওয়্যার আছে, সিপিইউ কই? মেন ব্রেন আছে? সিপিইউ নেই। নাম্বার সি, মডেম আছে, দরকার নেই, মডেম আমার দরকার নেই, কিবোর্ড আছে, ওয়ার্ড প্রসেসর আছে, ওয়ার্ড প্রসেসর একটা সিঙ্গেল সফটওয়্যার, প্রিন্টার আছে, স্ক্যানার আছে, স্ক্রিন আছে, সরি স্ক্যানার বলছি, স্ক্রিন আছে। আরে ভাই প্রিন্টার নিয়ে কি করবো? সিপিইউ যেখানে নেই, কিভাবে কম্পিউটার কম্পোনেন্টস হবে আমার? অপশন ডি তে দেখো, সিপিইউ আছে, মেমোরি সিস্টেম বাস আছে, মেমোরি সিস্টেম এই সরি মেমোরি আছে, অর্থাৎ সিপিইউ একটা পোর্শন গেল, আমার মেমোরি দরকার সেকেন্ড পোর্শনে, মেমোরি কার্ড চলে এলো, অর্থাৎ র্যাম রম, ঠিক আছে, হার্ড ডিস্কটা চলে এলো। তারপর আসছে আমার সিস্টেম বাস। সিস্টেম বাস মানে হচ্ছে যে এয়ারবাস গুলো লাগে, ঠিক আছে, মনিটরের সঙ্গে, সেই জিনিসগুলো। আর ইনপুট আউটপুট ডিভাইস, ব্যাস। আর কি দরকার একটা কম্পিউটার সিস্টেমের? ক্লিয়ার? এইটা প্রথম কোশ্চেনটা সকলের বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? যারা যারা ভুল করেছিলে, অনেকে এইটায় দাগ, বিতে দাগ দিয়েছো, অনেকে এতে দাগ দিয়েছো, অনেকেই ভুল করেছিলে, তাদের জন্য বলি ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান, আমি গলা ফাটিয়ে বারবার বলে দিয়েছিলাম যে সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে বিট, তাই তো? এবং উত্তরটাও দিয়ে দিয়েছিলাম এখানে। কোথায় সেই ছবি? কোথায় ছবি? কই? এই যে কি লেখা আছে এখানে, বিট ইজ আইদার 0 or 1, দ্যাট ইজ বাইনারি ডিজিট। অর্থাৎ সবচেয়ে মেমোরি ইউনিট তম কি, সবচেয়ে ক্ষুদ্রতম বিট, তাই তো? সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে বিট। এই বিট বলতে কি বোঝায়? বাইনারি ডিজিট, যেটা হয় 0 অথবা 1 কে বোঝায়। সেরকমই 8টা বিট নিয়ে হয় একটা বাইট। 8টা বিট নিয়ে হচ্ছে, দেখো 8টা বিটস ইকুয়াল টু 1 বাইট, তাই তো? এবার আমাকে বলো, অনেকে উত্তর দিয়েছে বাইটস, ইনফ্যাক্ট এও উত্তর দিয়েছে, আমাদের রিকো উত্তর দিয়েছে বাইট। এটা আমি দেখিনি প্রথমে ওর খাতায়, আমি ওকে ফুল মার্কস দিয়ে দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওই দেখে আমাকে ফোন করেছে যে স্যার আমি সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার ভুল দিয়েছি। কারণ ওর হাতের লেখাটা এতটাই ছোট, আর আমি ওদিনকে আমার কম্পিউটার খারাপ ছিল, তাই আমি ফোনে চেক করছিলাম, যার জন্য দেরিও হয়েছে। পরীক্ষায় নেই, হ্যাঁ পরীক্ষায় নেই। ঋত্বিক, তোর কথা বলছি আমি। তো ও আমাকে ফোন করে বললো লাস্টে যে আমি এটা ভুল উত্তর দিয়েছি। এনিওয়ে, তো বিট ইজ দ্য রাইট অ্যান্সার। যে কোনো ইনফরমেশন বলতে পারো, ডেটা বলো, যা খুশি ক্ষেত্রে। ডেসিবেল কনভার্টার, বাইনারি ডিজিট, এইটাকে এ তো আমি তো দেখিয়ে দিয়েছি, এখন আর দেখাবো না কিভাবে 23-এ কনভার্ট করতে হয়। এটা একমাত্র যেটা দেখলাম যে ঋত্বিক একমাত্র করে পাঠিয়েছে আমাকে, মানে অঙ্কটা ম্যাথামেটিক্যালি করে পাঠিয়েছে। অনেকে নেট থেকে আউট করতে পারো, বা অনেকে এমনি বসিয়ে দিতে পারো, আমি জানি না কোথেকে কি করেছো, বা আদৌ করেছো নাকি ম্যাথামেটিকটা, বাট ঋত্বিক করে পাঠিয়েছে। নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং এক্সটেনশন নোটপ্যাড? নোটপ্যাড কি? সিম্পল টেক্সট ফরমেশন, সিম্পল টিএক্সটি, টেক্সট ফরমেশন। এক্সএলএস কিসের কাজে লাগে? এক্সএলএস কিসের কাজে লাগে বলো? এক্সেল ডকুমেন্টের ক্ষেত্রে, পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে, বিএমপি যে কোনো ফটোগ্রাফি ক্ষেত্রে, মানে ইমেজের ক্ষেত্রে, তাই তো? তাহলে টেক্সট ফরমেশন হচ্ছে নোটপ্যাড। আচ্ছা, বায়োস কি বলতো? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কোথায় লাগে? ধরো কোনো একটা কম্পিউটারে তুমি মাদারবোর্ড লাগিয়েছো, তোমার হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, সব আছে। এবার তুমি সফটওয়্যার ইনস্টল করতে যাচ্ছ। কি সফটওয়্যার ইনস্টল করছো? ধরো ওএস তো ইনস্টল করবে, তো ওএসটা কি? মেবি উইন্ডোজ ইনস্টল করতে পারো। তাহলে তুমি যখন উইন্ডোজ ইনস্টল করতে যাচ্ছ, তখন তোমার যে বেসিক ইনপুট আউটপুট, সেটা তো কাজ করতে হবে। সেটা না কাজ করলে সফটওয়্যারটা নেবে কিসে? অর্থাৎ ইনপুট সফটওয়্যারটা তো নিতে হবে, আর আউটপুট তোমাকে দেখাতে হবে। কি বললাম বুঝতে পারা গেছে? যদি এই সিস্টেমটাই না কাজ করে, তাহলে তুমি অপারেটিং সিস্টেমটা মারবে কি করে? তাহলে সর্বপ্রথম বায়োস যার উপর কাজ করে সেটা হলো ওএস। কি বললাম? সর্বপ্রথম যার উপর কাজ করে সেটা হচ্ছে ওএস। ক্লিয়ার? ক্লিয়ার তো এটা? ক্লিয়ার স্যার।
কে বুঝতে পারোনি বলো, আর বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, নেক্সট আসছি, দেখো পরের দিন বলেছিলাম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্রুপস কন্টেন গ্রাফিক্যাল ফাইল এক্সটেনশন। গ্রাফিক্যাল মানে হচ্ছে যেটা জেপিজি বা যেটা ছবি আকারে বোঝা যায়। এখানে ডিটাই কারেক্ট উত্তর হবে, কারণ জেপিজি, ঠিক আছে, জিআইএফ আর বিএমপি, ঠিক আছে। এদের ফুল ফর্ম জানো তোমরা? বিএমপি মানে হচ্ছে বিট ম্যাপ পয়েন্ট, জিআইএফ হচ্ছে গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট, আর জেপিজি হচ্ছে জয়েন্ট প্রোগ্রামিং ইমেজ গ্রুপ। জেপিইজি হয় তোমার এক্সটেনশনস গ্রুপ, দ্যাট ইজ জয়েন্ট প্রোগ্রামিং সম্ভবত এক্সটেনশন গ্রুপ। জেপিইজি অ্যান্ড জেপিজি একই গ্রুপের মধ্যে পড়ে, ঠিক আছে, জেপিজি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু আ গিগাবাইট? 1 গিগাবাইট সমান কত? 1224 তো মেগাবাইট, তো সিম্পল, আমি তো দিয়ে দিয়েছিলাম, বহুবার বলে দিয়েছি। 4 কিলোবাইট সমান কত? 1 কিলোবাইট সমান কত? 1024, তাই তো? 1 কিলোবাইটে কত আছে? 1024 বাইট। তাহলে 4 কিলোবাইট সমান কত? 4096 হবে। 4 গুণ 1024 কে 4 দিয়ে গুণ করলে যেটা হবে। DRAM, এ তো সবাই লিখেছো, ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, খুব ইজি। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা আমি বারবার বলে দিয়েছিলাম, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হবে। এফটিপি মানে বলে দিয়েছিলাম, খুব ইজিলি ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেখান দিয়ে থ্রু আমরা টেলনেটের মাধ্যমে অন্য কারো কম্পিউটারে ঢুকে গিয়ে ফাইলগুলো ট্রান্সফার করতে পারি বা বিভিন্ন দেখতে পারি থ্রু আইপির মাধ্যমে। আচ্ছা, এইখানে কোশ্চেনটা অনেকেই ভুল করেছো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট নেটওয়ার্ক টোপোলজি? কোনটা টোপোলজি নয়? স্টার নেটওয়ার্ক টোপোলজি, রিং নেটওয়ার্ক টোপোলজি, বাস একটা নেটওয়ার্ক টোপোলজি, বাট পেয়ার টু পেয়ার মানে হচ্ছে কি, তোমার আমার সঙ্গে কথা হচ্ছে, শুধুমাত্র তোমার সঙ্গে আমার সঙ্গে কথা হচ্ছে ফোনের, দ্যাট ইজ নট নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক মানে কি, যেটা একাধিক, নেটওয়ার্ক মানে যেটা একাধিক। তারপর এটা হচ্ছে দ্য টার্ম ওয়ান স্ট্যান্ড ফর, ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সবাই জানো, তেমনই লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যান। আচ্ছা, এভরি কম্পিউটার কানেক্টেড ইন্টারনেট ইজ ডেফিনেটলি আ ইউনিক 4 পার্ট স্ট্রিং। 4 পার্ট স্ট্রিং মানে হচ্ছে কি, স্ট্রিং নাম্বার থাকে কিরকম 198.127.3.5.1, এই 4টে পার্টে বিভক্ত এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে, তাই কি বলে আইপি অ্যাড্রেস। ইন্টারনেট কি প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা নাম্বারও বলা হয়, ঠিক আছে, আইপি নাম্বার বা আইপি অ্যাড্রেস। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে বলেছি কোন স্টেটমেন্টটা কারেক্ট, এটা চোখ বুঝে করা যাবে। এটা 1 কেবি সমান 1024 বাইট। পিএনজি রেফার ফর বলে দিয়েছিলাম, ইমেজ ফাইল, পিএনজি আমি দেখিয়ে দিলাম আজকে। আচ্ছা, আমাকে বলেছে 4th জেনারেশন থেকে কোশ্চেন দিয়েছো কেন? আচ্ছা, এই জেনারেশন থেকে কোশ্চেনটা কে বলেছো? ঋত্বিকা। এই জেনারেশন থেকে কোশ্চেনটা কি আছে, একদম সোজা, দেখো, দ্য 4th জেনারেশন কম্পিউটার আর বেসড অন। 4th জেনারেশন মানে কি, লাস্ট জেনারেশন, তাই তো? তা লাস্ট জেনারেশন কার উপর চলবে? ইউ মানে কি, আলট্রা, আর ভি মানে কি, ভেরি। তাহলে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড না ইউএলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড? আমাকে আগে বলো, ট্রানজিস্টার ফার্স্ট জেনারেশন এসেছিল, সেকেন্ড জেনারেশনে ইন্টিগ্রেটেড সার্কিট এসেছিল, এই সরি, ট্রানজিস্টার সেকেন্ড জেনারেশনে, থার্ড জেনারেশনে ইন্টিগ্রেটেড সার্কিট, ফোর্থ জেনারেশনে ভিএলআইএস, আর ফিফথ জেনারেশন হচ্ছে ইউএলআইএস, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড মাইক্রো প্রসেসর। বোঝা গেল জিনিসটা? ভেরি লার্জ, ভেরির ওপরে হচ্ছে আলট্রা, ভেরির ওপরে আলট্রা, ফিফথ জেনারেশন ইজ আলট্রা মডিউল বেগে গতিতে এগোচ্ছে এখন যে সমস্ত ফিফথ জেনারেশন কম্পিউটার গুলো, সেগুলো সব আলট্রা মডেল। বোঝা গেল? তাহলে এটা যদি এই কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে দ্য ফিফথ জেনারেশন কম্পিউটার আর বেসড অন, তাহলে তোমাদের লিখতে হবে আলট্রা কি, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড মাইক্রো প্রসেসর। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? তারপরে কোশ্চেন হচ্ছে হুইচ টাইপ অফ প্রোগ্রাম অ্যাক্টস অ্যাট ইন্টারমিডিয়েটারি বিটুইন আ ইউজার্স অফ আ কম্পিউটার
অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার আর কম্পিউটার ইউজারের মধ্যে কানেক্ট কি করে? অপারেটিং সিস্টেম, ডেফিনেটলি অপারেটিং সিস্টেম। এই কোশ্চেনটা অনেকে ভুল লিখেছে, জাভা লিখেছে, আমি বুঝতে পারি না কেন জাভা লিখেছে। হুইচ ফলোইং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার আন্ডারস্ট্যান্ড, বাচ্চাদের কোশ্চেন একদম। কম্পিউটার কি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে? বাইনারি, সিম্পল, 0 আর 1। কে লিখেছে? জাভা। আমি জানি না, অনেকে লিখেছে জাভা। জাভা তো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, কি করে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হতে পারে? ক্লিয়ার? 20 কারো বুঝতে অসুবিধা আছে আমাকে বলো। নো স্যার। সবার ক্লিয়ার তো? ইয়েস স্যার। পরীক্ষাটা দিয়ে ভালো লেগেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বাকিদের কি মন্তব্য একটু শুনি। পরীক্ষা দিয়ে ভালো স্যার লেগেছে? আমার একটা প্রবলেম আছে স্যার, আমার মার্কশিটে আপনি 30 লিখেছেন কিন্তু এটা স্যার 28 হবে, আমার একটা ভুল হয়েছে স্যার। তোরও একটা ভুল হয়েছে? হ্যাঁ, প্রথমত তোদের আমি একটা কথা বলি, তোরা যে মার্কশিট গুলো আমাকে পাঠিয়েছিস ছবি তুলে, সেগুলো একদমই ক্লিয়ার নয়, এত ঝাপসা এবং তেড়ে বেঁকে, মানে বেঁকা বুকি ছবি সবার। আমার কাছে কি কষ্টে দেখতে হয়েছে। তো এর পরের বার থেকে সবার কাছে একটাই অনুরোধ, যেন ছবিটা ক্লিয়ার হয়, স্পষ্ট হয় এবং সোজাসুজি হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। এবং পরপর লিখবে, 1 2 3 4 করে পরপর, ঠিক আছে? ওরকম নয় একজন দেখলাম একজন লিখেছে 1, 1-এর পর 4-এ চলে গেছে, 4-এর পর 3-এ এসছে, এরকম তাহলে অল্টারনেট আমাকে অসুবিধা হয় না জিনিসগুলোকে বেছে নিতে করতে? কারণ এটা কি হতো, আমাকে যদি সিট পেপার থাকতো আমার সেগুলো দেখতে সুবিধা হতো, এই আর কি। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড